ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি জার্মানির। ইমরানের মুক্তি নিয়ে আলোচনার দরজা খুলছে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক ও আইনজীবীর চিঠি। আমার মা ও ৬ ভাই বোনকে পুড়তে দেখেছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েলের উপর অনির্দিষ্ট নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াহেদুফুল। এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজে ব্যবহারের জন্য বার্লিন এখন থেকে আর অস্ত্র রপ্তানি করবে না। আদেফুল বলেন, গাজায় নিরবচ্ছিন্ন ইসরায়েলি বিমান হামলা এবং ত্রাণ অবরোধ সেখানকার মানবিক পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। জার্মানি ঐতিহাসিকভাবে ইসরায়েলকে সমর্থন করে আসলেও এটাকে তেল আবিবের রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়। তিনি আরও বলেন, ইহুদি বিদ্বেষ দমনে এবং ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তা নিশ্চিতে জার্মানি অঙ্গীকারবদ্ধ। তবে এই সমর্থনকে কাজে লাগিয়ে গাজায় যে সংঘর্ষ বর্তমানে চলছে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা আসলে এমন একটা অবস্থায় আছি, খুব ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। একই দিন ফিনল্যান্ডে এক সম্মেলনে জার্মান চ্যান্সেলর মার্জ বলেন, হামাসকে পরাস্ত করার অজুহাত দিয়ে গাজায় সাম্প্রতিক বিমান হামলা আর মেনে নেওয়া যাচ্ছে না। জার্মান চ্যান্সেলর বলেন, হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে নেমে ইসরায়েল যা করছে তাতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এটা কখনোই অভিপ্রেত নয়। ইসরায়েল এখন কি পেতে চাইছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্চ। হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুরু হয় গাজা যুদ্ধে ওয়াশিংটনের সঙ্গে বার্লিনও ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল। তবে সম্প্রতি তাদের প্রথাগত মিত্ররা সুর বদল করছে। গাজা ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের ইসরায়েল নীতি পুনর্বিবেচনা করবে বলে সতর্ক করেছে। ইসরায়েলের প্রতি জার্মানির ঐতিহাসিক সহানুভূতির পেছনে নাৎসি জামানার ইহুদি গণহত্যার অপরাধ বোধের একটা প্রভাব রয়েছে। এই নীতি স্ট্যাটস রেজন নামে পরিচিত। তাই জার্মানির অবস্থান পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ, যা দেশের জনমতের পরিবর্তনের প্রতিফলনও বটে। সম্প্রতি পরিচালিত কিছু জরিপে দেখা গেছে, ইসরায়েলে অস্ত্র রফতানির বিরুদ্ধে মত দিয়েছেন ৫১% জার্মান। এছাড়া ইসরায়েলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে কেবল ৩৬% জার্মানের, যে সংখ্যাটি ২০২১ সালে ছিল ৪৬%। রাত গভীর, হঠাৎই শত শত মানুষের আশ্রয় কেন্দ্র স্কুলটি পরিণত হয় জ্বলন্ত মৃত্যুকূপে। সে আগুনের মধ্যে দিয়েই কোনো রকমে বেঁচে ফেরে ৭ বছরের ছোট্ট মেয়ে ওয়ার্দ শেখ খলিল। আগুনের লেলিহান শিখার মাঝে মেয়েটির ক্লাসরুম থেকে বের হওয়ার সেই করুণ দৃশ্যটি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিসাইলটা আমাদের ওপরই পড়ল, স্কুলটা আগুনে জ্বলে উঠল, আর চোখের সামনে আমি আমার মা ও ভাই বোনকে পুড়তে দেখেছি। হাসপাতালের বিছানায় বসে চাচা ইয়াদ মোহাম্মদ আল শিখ খলিলকে এমন বিভীষিকাময় পরিস্থিতির কথা জানায় ওয়ার্ড। আল জাজিরা সিবিসি মধ্যরাতে আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত ফাহমি আল জারজাউই স্কুলে একের পর এক বোমা নিক্ষেপ করে ইসরায়েলি যুদ্ধবিমান। আগুন ধরে যায় ক্লাসরুমগুলোতে। মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটে অন্তত ৩৬ জনের, যাদের মধ্যে ১৮ জন শিশু ও ৬ জন নারী। সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে হামলায় ওয়ার্ডদের মা ও ৫ ভাই বোন নিহত হয়েছেন। ভাই বোনদের বয়স ২ থেকে ১৮ বছর। তারা সবাই হামলার সময় ঘুমিয়েছিলেন। সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ডদের বাবা ও এক ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা আশঙ্কাজনক। আগুনের ভেতর থেকে ওয়ার্ডকে হেঁটে বেরিয়ে আসতে দেখে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানিয়েছে সিবিসি নিউজ। ওয়ার্ডদের চাচা ইয়াদ বলেছেন, আমি রাতের বেলায় খবর পেলাম আমার ভাইয়ের পরিবার যে স্কুলে ছিল সেটি বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে। আমি ছুটে যেতে চাইলেও পারিনি, কারণ চারপাশে তখনও গোলাবর্ষণ চলছিল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। ভোরে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে যা দেখেন তা ছিল এক বিভীষিকাময় দৃশ্য। ছোঁয়ার ভরা বাতাস, পোড়া রক্তের গন্ধ, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহের খণ্ডাংশ। ইয়াদ বলেছেন, আমরা প্রথমে লাশ খুঁজছিলাম, পরে কেবল দেহের অংশ খুঁজতে থাকি। হাত পা, আঙুল, পোড়া কাপড় দেখে লাশ শনাক্ত করার চেষ্টা চলছিল সেখানে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে স্কুল ও হাসপাতালগুলো। এর আগে গত বছরের আগস্টে গাজা নগরীর আল তাবিন স্কুলে বড় হামলা চালিয়েছিল বর্বর সেনারা। গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮০০-র বেশি আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সোমবার পাঠানো এক খোলা চিঠিতে তারা এ দাবি জানান। চিঠিতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরেণ্য ব্যক্তিদের স্বাক্ষর রয়েছে। এতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি গাজার সমগ্র ভূখণ্ড দখলের, শত্রুমুক্ত করার এবং স্থায়ীভাবে থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বক্তব্য গাজার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় একটি সরাসরি হুমকি বলে ব্যাখ্যা করেছেন স্বাক্ষরকারীরা। চিঠিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনি জনগণের ধ্বংস ঠেকাতে জরুরি ও দৃশ্য পদক্ষেপ নেওয়া আবশ্যক। এ লক্ষ্যে অবিলম্বে নিঃশর্ত স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজার মানুষের জন্য জরুরি নিঃশর্ত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ ফের শুরু করারও দাবি জানানো হয়। এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে। তবে চিঠিতে বলা হয়, কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে হবে যুক্তরাজ্যকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক চুক্তির আলোচনা বানচাল করতে ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন বলে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস ওই প্রতিবেদনে বিভিন্ন অবহিত কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে এতটাই আগ্রহী যে তিনি তেহরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো রেখে দেওয়ার সুযোগ দিতে পারেন, যা ইসরায়েলের জন্য একটি রেড লাইন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েল বিশেষভাবে উদ্বিগ্ন যে কোনো একটি অন্তর্বর্তী চুক্তি ইরানকে কয়েক মাস বা এমনকি কয়েক বছরও তাদের পারমাণবিক স্থাপনাগুলো চালু রাখার অনুমতি দিতে পারে, যতক্ষণ না চূড়ান্ত চুক্তি হয়। অন্যদিকে মার্কিন কর্মকর্তারাও উদ্বিগ্ন যে ইসরায়েল অল্প সময়ের নোটিশে ইরানে হামলা চালাতে পারে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল মাত্র 7 ঘন্টার মধ্যে এমন অভিযান চালানোর সক্ষমতা রাখে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, এমনকি কূটনৈতিক সমাধান কার্যকর হলেও নেতানিয়াহু ইরানে হামলার নির্দেশ দিতে পারেন। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির লক্ষ্যে তার বোন আলিমা খানের দেয়া আলোচিত গিভ অ্যান্ড টেক প্রস্তাব বিবেচনার যোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। জিও নিউজের টকশো আজ শাহজেব খানজাদাকে সাথে উপস্থিত হয়ে খাজা আসিফ বলেন, আলিমার প্রস্তাবটি একটি দুর্বল প্রচেষ্টা হলেও সেটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা যেতে পারে। তবে এর সঙ্গে সঙ্গেই তিনি পিটিআই কর্মীদের, বিশেষ করে দেশের বাইরে অবস্থানরতদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন ভাষা ও আক্রমণাত্মক প্রচারণার কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, এইসব ক্যাম্পেইনের পেছনে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি ও মদত রয়েছে। খাজা আসিফ আরও বলেন, সাবেক শাসক দলের পক্ষ থেকে বারবার সংলাপের আহ্বান এলেও দলটির বক্তব্য ও অবস্থান এখনও অস্পষ্ট। আসলেই কি তারা সংলাপ চায়, নাকি নিজেদের স্বার্থ রক্ষার জন্য শুধু ডিল খুঁজছে? এদিকে পাকিস্তানে মঙ্গলবার এক তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলনে ইমরান খানের বোন আলিমা খান মুখোমুখি হয়ে আর্জি জানান, আপনারা যারা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছেন, গোপনে নয়, সামনে এসে বলুন আমাদের ভাই আপনাদের কি ভুল করেছেন। তিনি দাবি করেন, ইমরানের মামলাগুলোতে বিচারকদের ওপর চাপ রয়েছে। পিটিশনগুলো হঠাৎ করে লিস্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে এবং বিচার প্রক্রিয়া অদৃশ্য নির্দেশনার মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে। আলিমা আরও বলেন, আমার ভাই যদি সারা জীবন জেলেই থাকেন তবুও তিনি অত্যাচারের কাছে মাথা নত করবেন না। তিনি বলেছেন, আমি আজীবন কারাবন্দী থাকলেও অন্যায়ের কাছে নত হব না। তার কথায়, পিটিআই বর্তমানে শক্ত অবস্থানে না থাকলেও আলোচনার টেবিলে বসে একটি পারস্পরিক বোঝাপড়ার পথ খোলা রাখতে চায়। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হয়ে 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। তার দীর্ঘ কারাবাস এবং রাজনীতিতে সেনা ও বিচার বিভাগের অদৃশ্য হস্তক্ষেপ নিয়ে ইতোমধ্যে পাকিস্তানের গণতন্ত্রপন্থী শিবিরের নানা প্রশ্ন দেখা দিয়েছে। আলিমা খানের সাম্প্রতিক বক্তব্য এবং সরকারের প্রতিক্রিয়া নতুন অধ্যায়ের সূচনা করছে, যার সর্বশেষ পরিস্থিতি কি হতে পারে এখনো অনিশ্চিত।